আসসালামু আলাইকুম। আমি শামসুন নাহার, বাংলা প্রভাষক, কাঁচাকল ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের অনলাইনের ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। তোমরা করোনার কারণে বাড়িতেই আছো, তোমাদের যেহেতু প্রতিষ্ঠান ছুটি, তোমরা ভর্তি হওয়ার পর ক্লাস করতে পারোনি, একটু টেনশনেই আছো। পড়াশোনা নিয়েও বেশ টেনশন। তোমাদের সাথে আমার সাক্ষাৎও হয় নাই। যাই হোক, তোমাদের এই টেনশন থেকে কিছুটা মুক্ত করার জন্য আমাদের সরকার অনলাইনে ক্লাসের উদ্যোগ গ্রহণ করেছেন। আমরাও তার ধারাবাহিকতায় কাঁচাকল ইসলামিয়া ফাজিল মাদ্রাসা অনলাইনের ক্লাসে চালু করেছি। তোমাদের আজকে আমি বাংলা দ্বিতীয় পত্রের বাংলা উচ্চারণ নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদেরকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন কাঠামো সম্পর্কে একটু আলোচনা করতে চাই। তোমাদের দাখিলে 100 মার্কের দ্বিতীয় পত্র ছিল 30 মার্ক বহু নির্বাচনী এবং 70 মার্ক নির্মিতি অংশ। এখানেও ঠিক সেরকমই 30 মার্কস হচ্ছে ব্যাকরণ এবং 70 মার্কস নির্মিতি। তা আমরা ব্যাকরণ অংশ নিয়ে একটু আলোচনা করি যে তোমাদের এখানে 6টা প্রশ্ন থাকবে 5 মার্ক করে, 6টার অপশন থাকবে 1-এর ক খ। তোমাদের 6টা চ্যাপ্টার আছে, 6টা চ্যাপ্টার থেকে 6টা প্রশ্ন থাকবে অপশন হিসেবে, মানে অপশন সাথে থাকবে। তো তোমাদের কি কি চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারগুলো নিয়ে একটু আমরা আলোচনা করি। প্রথমে আছে বাংলা উচ্চারণ, যেটা এটা হলো প্রথম। তারপরে আছে বাংলা বানান, তারপরে আছে বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণী, ব্যাকরণিক শব্দ শ্রেণী, তারপরে আছে বাংলা শব্দ গঠন, এই শব্দ গঠনের মধ্যে তোমাদের সমাস, প্রত্যয়, উপসর্গ থাকবে। এরপরে আছে হচ্ছে বাক্যতত্ত্ব, এরপরে আছে বাংলা ভাষা, অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। এই যে 6টা, এই 6টা থেকে 1, 2, 3, 4, 5, 6, এখান থেকে তোমাদের প্রত্যেকটা থেকেই 2টা করে প্রশ্ন থাকবে। একটা থেকে একটা থাকবে ক থাকবে বর্ণনামূলক, এবং তারপরে মানে খ নম্বর থাকবে যেমন বাংলা উচ্চারণ লিখো। 5টা 8টা দেওয়া থাকবে, 5টা লিখতে হবে। প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এরকম থাকবে। তো এটা হচ্ছে তোমাদের 30 মার্কসের ব্যাকরণ। এবার আমরা যে মূল আলোচনায় চলে যাই। তোমাদের প্রথম যে সিলেবাসের যে প্রথম চ্যাপ্টার সেটা হচ্ছে বাংলা উচ্চারণ। আমরা দেখো বাংলা উচ্চারণ কিন্তু বাংলা বানান করি একরকম, আবার উচ্চারণ কিন্তু দেখি যে অন্যরকম হচ্ছে। একটা উদাহরণ দিয়ে শুধু তোমাদের একটু বোঝায়, যেমন ধরো সহ্য, এটা বানান করছি কি সহ্য, দন্তের স হয়জ ফেলা, কিন্তু উচ্চারণ করছি কি সহ্য। তাহলে এরকম আবার দেখো এরকম হয় যে একটু বানান, এটা বানান একরকম আর উচ্চারণ হচ্ছে আরেকরকম। আবার এরকম হয় যে বানান একই আছে কিন্তু কিছু শব্দ বা কিছু বর্ণ বা অক্ষর বেশি হচ্ছে। যেমন দেখো অরণ্য, যদি আমরা বলি অরণ্য, সেক্ষেত্রে দেখো অরণ্য, তাহলে কি একটা বেশি চলে আসছে, এখানে 3টা আর এখানে 4টা। এই ধরনেরই উচ্চারণের পার্থক্য হয়। তা আমাদের দেখো প্রত্যেকটা ভাষারই কিন্তু এরকম বানান এবং উচ্চারণের পার্থক্য আছে। যেহেতু বানান এবং উচ্চারণের পার্থক্য আছে, এই জন্য আমাদের প্রমিত উচ্চারণ জানা দরকার। আমাদের উচ্চারণের যদি সঠিকভাবে উচ্চারণ না করি তাহলে আমাদের শ্রুতি মধুরতা নষ্ট হয়, সেই সাথে
অর্থেরও কিন্তু পরিবর্তন ঘটে। তা আমাদের প্রথমে জানা দরকার উচ্চারণটা কি। উচ্চারণটা হচ্ছে ধ্বনি উৎপাদনের পদ্ধতিকেই বলা হয় হচ্ছে উচ্চারণ। তা এখন উচ্চারণটা জানতে হলে আমাদের নিয়মকানুন তো অনেক আছে, অনেক, সেগুলো আমরা শিখব পর্যায়ক্রমে। কিন্তু আমাদের সব থেকে বেশি প্রথমে জানার দরকার যেটা, সেটা হচ্ছে স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির কিছু প্রতীক। সেই প্রতীকগুলো যদি আমরা জানি তাহলে কিন্তু আমাদের উচ্চারণ লিখতে আমাদের কোনো অসুবিধা হবে না। তা আমি তোমাদেরকে সেগুলা বোর্ডে লিখতে গেলে অনেক সময়ের ব্যাপার, আমি তোমাদের একটু লিখে নিয়ে আসছি যেটা, সেটা তোমাদেরকে একটু আলোচনা করে বোঝালে তোমরা বুঝতে পারবা। দেখো, আমাদের স্বরধ্বনির কিছু মানে ধ্বনিগত প্রতীক দেখাচ্ছি তোমাদের। প্রথমে আমাদের স্বরধ্বনি হচ্ছে অ। অ অতে দেখো, অ হচ্ছে, অ কিন্তু দুই রকমের উচ্চারণ হয়। একটা হয় হচ্ছে, দেখো কোনো শব্দ যদি অ দিয়ে বানান থেকে অয় বলি, আবার কোনোটা কিন্তু আমরা আবার ও বলে থাকি। অ হচ্ছে দুই রকমের উচ্চারণ, একটা হচ্ছে অ বিবৃত আর একটা হচ্ছে সংবৃত। তাহলে বিবৃতটা কি, যে অটা অর মতোই থাকবে সেটা হচ্ছে বিবৃত, আর যে অটা ওর মতো হয়ে উচ্চারণ হবে সেটা হচ্ছে সংবৃত। একটু উদাহরণ দিয়ে তোমাদেরকে একটু বোঝায়। যেমন দেখো, অটল, অটল কিন্তু অয় থাকছে উচ্চারণটা, কিন্তু অতি, অতিটা কিন্তু আমরা উচ্চারণ করে ফেলছি হচ্ছে অতি। ও আরেকটা বিষয় তোমাদেরকে বলি উচ্চারণের ক্ষেত্রে, যেটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই যে আমি একটা চিহ্ন দিয়েছি, এই চিহ্নটার নাম কি, হসন্ত বা হস। এই হস চিহ্নটা যদি আমরা না দিই তাহলে কিন্তু আমাদের উচ্চারণ সঠিক হবে না। আর এই হসনটা কখন হয়, যখন দেখো আমরা প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণ কিন্তু মানে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ ছাড়া উচ্চারিত হতে পারে না। যে ক্ষেত্রে আমরা দেখব যে ব্যঞ্জন বর্ণর সাথে স্বরবর্ণর কোনো উচ্চারণ হচ্ছে না, সেখানে আমরা হস চিহ্ন দিব। তোমাদের একটা উদাহরণ দিয়ে আমি একটু বোঝাই, তাহলে কিন্তু পরিষ্কার বুঝতে পারবা। যদি আমি কলম বানান করি, কলম, এখানে দেখো ক সাথে কি আছে, ক যোগ অ আছে, ক, ক মানে অ, তাই না? তারপরে লোম, আবার দেখো ল যোগ ল, তাহলে অ, লোম, ও আছে, তারপরে ম, মর সাথে কিন্তু আর কিছু আসছে না, আসতে না, ম, অর্থাৎ শ্বাসাঘাত হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে সেখানে হবে হচ্ছে হস চিহ্ন। তোমাদের এইগুলা কিন্তু, এটা হস চিহ্নটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় উচ্চারণের ক্ষেত্রে। আমরা আস্তে আস্তে আলোচনা করি, বুঝতে পারবো। তাহলে এটা গেল অধ্বনি। এরপরে এসেছে আমরা কোনো শব্দের বানানে যদি, এটা হচ্ছে কোনো শব্দের বানানে যদি অ থাকে তাহলে কি হবে, কখনো অ হতে পারে আবার কখনো ও হতে পারে। আমরা অধ্বনি উচ্চারণের নিয়ম যখন শিখব তখন এটা ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা, এরপরে আছে হচ্ছে কোনো শব্দের বানানে যদি দীর্ঘইকার থাকে তাহলে সেক্ষেত্রে সেটা রস্যইকার হয়ে যায়। যেমন দেখো ঈগল, ঈগল কি হয়েছে, এখানে বানানে আছে দীর্ঘই, কিন্তু আমরা যখন উচ্চারণ লিখতে যাবো তখন রস্যই হয়ে যাবে, এবং গকার লয়, এখানে গ নেই, এইটাও কিন্তু নিয়ম আছে, আমরা পরবর্তী ক্লাসে বোঝাবো। আর এই দেখো লয়ের এখানে কিন্তু চলে আসতে হচ্ছে হসন, অর্থাৎ ই আছে, গড় ও আছে, এবং লর সাথে কিন্তু কোনো স্বরবর্ণের চিহ্ন নেই, তাহলে হচ্ছে কোনো উচ্চারণ নেই, এই কারণে এখানে হচ্ছে হস চিহ্ন, সেখানে গীত হচ্ছে রশ্মি। আচ্ছা, এরপর হচ্ছে কোনো শব্দের বানানে যদি দীর্ঘকার থাকে তাহলে সেক্ষেত্রে সেটা হয়ে যায় রস্যকার। এই যে উষা, এখানে হয়ে গেল দীর্ঘকার ছিল, দীর্ঘি ছিল, এখানে রস্য হয়ে গেল। আর তালিভাষা, এই যে মূর্ধন্যস্বর ক্ষেত্রে এ নিয়মও আছে। এরপর হচ্ছে রি, দেখো রি, রি যদি কোনো বানানে রি থাকে তাহলে সেখানে উচ্চারণের ক্ষেত্রে কি লিখতে হবে, রি হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু দেখো ঋণ আমি দিয়েছি ঋণ, কিন্তু আমার উচ্চারণে কি লিখলাম, ঋণ, আর এখানে হস চিহ্ন। এরপরে হচ্ছে এ, এরও কিন্তু দুইটা উচ্চারণ, একটা হচ্ছে সংবৃত আর একটা বিবৃত। অর মতোই এ হচ্ছে, তখন এ এর মতোই থাকবে, সেটা হবে সংবৃত। যেমন দেখো এক, একতা, একতা, এখানে কিন্তু আর এর আর একটা উচ্চারণ কি, বিবৃত, সেটা এ হয়ে যায়। আমরা যেমন কি বলি, এক বলি, এক কিন্তু বলি না, এক বলি,
তাহলে এই যে একতা দেখো এখানে এই থাকছে আর এখানে এক আমরা কি বলি এক। তাহলে এই এরও কিন্তু এ ধ্বনিরও দুইটা উচ্চারণ। এবার হচ্ছে ওই, ওই যদি কোনো শব্দের বানানে ওই পাও তাহলে কি লিখতে হবে ওই। এখানে যেমন ঐতিহাসিক, ঐতিহাসিক দেখো এরকম বানান আছে আর আমি লিখলাম কি বানানের ক্ষেত্রে ঐতিহাসিক। আর দেখো এখানে কর ক্ষেত্রে ওই, সবই কিন্তু তিতে রশ্মি, হাতে আ, শীতে রশ্মি, আর কতে কিন্তু কোনো সর্বনের উচ্চারণ নেই, জন্য এখানে হস্তিন। এবার ও, ওতে কি হবে ও রশ্মি ও, ঔদার্য। তাহলে ঔদার্য দেখো বানান আছে কিরকম আর আমি উচ্চারণে লিখলাম এই যে রস্যু রস্যু দয়াকার র বর্গ চকার। দেখো এখানে প্রত্যেকে স্বরবর্ণের স্বরবর্ণ আছে কিন্তু রর ক্ষেত্রে কিন্তু স্বরবর্ণটা নেই, এই কারণে এখানে আমরা কি দিলাম হস্তিন্য। হস্তিন্যটা কিন্তু দিতেই হবে, না দিলে কিন্তু ভুল। এরপরে আমরা এটা গেল স্বরবর্ণের প্রতীকগুলো জানলাম। এবার আমরা ব্যঞ্জন বর্ণের প্রতীকগুলো সম্পর্কে আলোচনা করব। ব্যঞ্জন বর্ণের প্রতীকে দেখো আমরা কোনো শব্দের বানানে যদি এই যেটাকে ইও বলা হয় বা ও, ইও এইটা ইয়োট বা কেউ ইঙ্গ বলে, এটা হচ্ছে চ, চ বর্গ। চ বর্গের পূর্বে বা পরে যদি এই ইয়োটা আসে তাহলে সেই ইয়ের উচ্চারণ দন্তন্য হয়। চ বর্গ মানে কোনগুলো চ, ছ, বর্গীয় জ, ঝ, এই চারটা বর্ণের পরে বা পূর্বে যদি ইয় আসে তাহলে সেখানে সেটা ইয়োর উচ্চারণটা কি হবে দন্তন্য। উদাহরণ দেখো পঞ্চ, পঞ্চর ক্ষেত্রে দেখো এখানে একটা ইয় আছে কিন্তু সেখানে ইয়ের জায়গায় কি হলো দন্তন্য হয়ে গেল। আর এই যে পঞ্চ চ, আর এই যে দন্তন্যতে কোনো স্বরবর্ণ উচ্চারণ নেই, এই জন্য এটা কি হচ্ছে হস্তিন্য। এরপরে হচ্ছে কোনো শব্দের বানানে যদি মূর্ধন্য থাকে তাহলে সেটা দন্তন্য হয়। যেমন দর্পণ, এখানে দেখো দর্পণ, এই যে এই দর্পণ। এবার উন্তেজ, উন্তেজতে যদি কোনো শব্দের বানান থাকে তাহলে সেটার ক্ষেত্রে কি হয় বর্গীয় জ হয়। যেমন ধার্য, দেখো এখানে ধার্য জলে এখানে আমি বর্গীয় জ দিয়েছি। আর এই রর ধ্যাকার র বর্গীয় জকার, ধ্যাকারে আ আছে, রতে দেখো কোনো স্বরবর্ণ নেই এবং বর্গীয় জ ও, তাহলে এই রতে যেহেতু কোনো স্বরবর্ণের নাই এবং শাসাঘাত এখানে পড়ছে এই কারণে এখানে হস্তিন্য ব্যবহার হচ্ছে। এরপর কোনো শব্দের বানানে যদি মূর্ধন্য স থাকে তাহলে সেটা তালবস্য হয়। তাহলে মূর্ধন্য স আছে এই জন্য এখানে দেখো তালবস্য হয়েছে। তা এইগুলো হচ্ছে এরপরে আমরা আলোচনা করি দন্তস্ব। কোনো শব্দের বানানে যদি দন্তস্ব থাকে, বানানের ক্ষেত্রে দন্তস্ব থাকে তাহলে কিন্তু কি উচ্চারণের ক্ষেত্রে তালবস্য হয়ে যাবে। আবার দেখো অনুরূপ যদি 19 স্বর থাকে কোনো শব্দের বানানে তাহলে সেখানে কি হবে ওঙ হবে। যেমন রং রং, যদি কোনো শব্দের বানানে খণ্ডত থাকে তাহলে কি হবে সেখানে ত হবে। দেখো উৎপন্ন, এখানে আমি কি লিখলাম এখানে উৎপন্ন কিন্তু আমি খণ্ডতর জায়গায় কি দিলাম ত। পন্ন বানান কি লিখলাম রস্যু ত উৎ, এখানে রস্যুতে স্বরবর্ণ উৎ, এখানে ত উৎপন্ন, এই জন্য এখানে যেহেতু স্বরবর্ণের নেই এই জন্য আমরা হস্তিন্য দিলাম। এবার দেখো এগুলো গেল হচ্ছে ব্যঞ্জন ধ্বনির প্রতীক। এরপরে আমরা দেখি কিছু যুক্ত বর্ণ আছে, সেই যুক্ত বর্ণের ক্ষেত্রে প্রতীকও কিছুটা আছে, সেগুলা সম্পর্কে আমরা আলোচনা করি। এটা কি ক্ষিয়, ক্ষিয়, এই ক্ষিয়টা যদি কোনো শব্দের শেষে বা মাঝে থাকে, ক্ষিয় হচ্ছে কোনো শব্দের শেষে বা মাঝে থাকে তাহলে সেক্ষেত্রে কি উচ্চারণ হবে ক খ। যেমন দেখো শিক্ষক, খটা কোথায় আছে মাঝে আছে, তাহলে শিখ তালবস্যয় শিখ শিখ খ, এই যে শিক্ষক। আর এখানে তালবস্যয় শিখি আছে, শি রশ্মি আছে, কতে দেখো কোনো স্বরবর্ণের নাই, তারপরে খ ক, এই জন্য এখানে আর এখানে কি হচ্ছে হস্তিন্য ব্যবহৃত হয়েছে। এবার আবার ক্ষিয়, এই ক্ষিয়টা যদি শব্দের প্রথমে থাকে, ক্ষিয়টা যদি শব্দের প্রথমে থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে খ, শুধু খ। যেমন ক্ষেত, ক্ষেত এই যে ক্ষয়কার থ ক্ষীর, এগুলাতে কি হবে শুধু খ হবে উচ্চারণের ক্ষেত্রে। এবার আসি আরেকটা যুক্ত বর্ণ ধৈর্য ফালা। ধৈর্য ফালাতে কি হবে দ এবং ধ, ধৈর্য ফালায় কি হয় ধ। যেমন অধ্যাপক,
এই অধ্যাপক দেখো বানান কি হচ্ছে, এখানে ধৈর্যফলা আছে, আমরা কি দিলাম ও। এই যে অ আর ও আমরা যখন এর অধ্বনি শিখবো সংবৃত এবং বিব্রত, তখন এটা আমাদের আরো স্পষ্ট হয়ে যাবে। তাহলে এখানে দেখো অধ্যাপক লিখলাম ও, দয় ধয়াকার পকার ক, এটা যেখানে হর্ষ চিহ্ন সেখানে কোনো। তাহলে অধ্যাপক। আজকে তাহলে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। তোমাদেরকে আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনলাইন ক্লাসের পক্ষ থেকে বিদায়। তোমরা যেখানে যাওয়া মাস্ক পরে যাওয়া। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।